পায়খানা করতে গেলে ব্যথা করে, সাথে রক্ত যায়, পায়খানার রাস্তায় গোটা গোটা কি যেন হয়েছে। সমাধান কি? আমি অনেক রোগী দেখেছি যারা দীর্ঘদিন ধরে এই রোগে ভোগার পরে আর না পেরে তবেই ডাক্তারের কাছে এসেছেন। কারণ এই রোগটা নিয়ে কথা বলতে আমরা অনেকেই লজ্জা পাই, ডাক্তারের কাছে যেতে চাই না, তাই ক্রমশ রোগটা জোর হতে থাকে। আমি এই ভিডিওটি করছি রোগটির কারণ ও সমাধান খুব সহজ ভাষায় বুঝিয়ে দিতে। কি কারণে কি হচ্ছে সবকিছুই আপনি জানতে পারবেন। প্রথমে বুঝিয়ে বলি পায়ুপথে কি হচ্ছে। পায়ুপথ বলতে বোঝায় শরীর থেকে যেখান দিয়ে পায়খানা বের হয়ে যায়। এই পায়ুপথের মুখ সাধারণত বন্ধ থাকে। আমাদের যখন প্রয়োজন হয় আমরা চাপ দিয়ে সেই পায়ুপথের মুখ খুলে শরীর থেকে পায়খানা বা মল বের করে দেই। পায়ুপথের মুখ বন্ধ রাখতে সেখানে বেশ কিছু জিনিস একসাথে কাজ করে। তার মধ্যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ, নাম হলো অ্যানাল কুশন। দেখতে অনেকটা এইরকম। এগুলো 3 দিক থেকে চাপ দিয়ে পায়ুপথের মুখ বন্ধ রাখতে সাহায্য করে। যদি কোনো কারণে 3 দিকের এই কুশনগুলো ফুলে যায়, সেগুলো থেকে রক্তক্ষরণ হয় বা সেগুলো নিচের দিকে নেমে যায়, পায়ুপথের চারপাশে গোটার মতো দেখা যায়, তখন সেটাকে আমরা পাইলস বা অর্শ নামে চিনি। মেডিকেলের ভাষায় নাম হলো হেমোরয়েডস। পাইলস হলে আপনার শরীরে কেমন প্রভাব ফেলতে পারে? 1. পায়খানার সাথে রক্ত যেতে পারে। উজ্জ্বল লাল রঙের রক্ত। সাধারণত টয়লেট পেপার ব্যবহার করার পরে দেখা যায় সেখানে রক্তের ফোঁটা লেগে আছে, অথবা কমোডে বা প্যানের গায়ে দেখা যায় লাল রক্তের ছোপ। উজ্জ্বল লাল রক্ত কেন বের হয়? পায়খানা বের হওয়ার পথে একদম শেষ প্রান্তে রাস্তার মুখের কুশনগুলো থেকে রক্তক্ষরণ হয়েছে। সেই রক্ত এখনো তাজা, জমাট বাঁধার সুযোগ পায়নি, তাই উজ্জ্বল লাল দেখা যায়। পক্ষান্তরে রক্তক্ষরণ যদি আরো আগেই হতো, ধরেন পাকস্থলীতেই রক্তক্ষরণ হয়েছে, তারপর সেই রক্ত নাড়ি ভুঁড়ি দিয়ে আস্তে আস্তে জমাট বাঁধে, জমে পায়খানার সাথে মিশে যায়, তখন পায়খানার রং হয় আলকাত্রার মতো কালো। এমন হলে দ্রুত হাসপাতালে যেতে হবে, কারণ পরীক্ষা করে দেখা প্রয়োজন কি হয়েছে। 2. কুশনগুলো ফুলে পায়ুপথ দিয়ে বেরিয়ে আসতে পারে। তখন নরম গোটার মতো মনে হয়। সেগুলো সাধারণত মল ত্যাগের পরে বের হয়ে আসে আর নিজে নিজেই ভেতরে ঢুকে যায়, বা আঙুল দিয়েও ভেতরে ঢোকাতে হতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে পাইলস এমন পর্যায়ে পৌঁছে যায় যে আঙুল দিয়েও আর ভেতরে ঢোকানো যায় না। 3. অনেকেই দুশ্চিন্তা করেন এই রোগে ব্যথা কেমন হয়। সাধারণত তীব্র ব্যথা হয় না, তবে কখনো কখনো তীব্র ব্যথা হতে পারে। যেমন যদি পায়ুপথের বাইরে নরম গোটা থাকে, আঙুল দিয়েও ভেতরে ঢোকানো না যায় আর সেগুলোতে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, তখন তীব্র ব্যথা হয়। সাধারণত এই তীব্র ব্যথা 1 থেকে 2 দিনের জন্য হয়। তীব্র ব্যথা হলে একজন ডাক্তারের পরামর্শ নেবেন। যদি শীঘ্রই ডাক্তারের কাছে যাওয়ার সুযোগ না থাকে, তাহলে কিভাবে ব্যথা কমাবেন সেটা নিয়ে একটু পরেই বলছি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ার পাশাপাশিও এই কাজগুলো করতে পারবেন। 4. পাইলস হলে এছাড়াও আপনার পায়ুপথে চুলকাতে পারে, পায়ুপথ দিয়ে পিচ্ছিল কিছু পদার্থ বের হতে পারে যেটা দেখতে শ্লেষ্মার মতো। মলত্যাগ করার পরেও মনে হতে পারে যে পেট পরিষ্কার হয়নি, আবারও মলত্যাগ করতে হবে। এবার ওষুধ আর ঘরোয়া চিকিৎসা নিয়ে কথা বলবো। পাইলসের চিকিৎসার একটা গুরুত্বপূর্ণ অংশ হলো কোষ্ঠকাঠিন্য দূর করা। এর জন্য একটা ভালো ওষুধ হচ্ছে ইসবগুলের ভুসি। আমরা সবাই এই ওষুধ কম বেশি চিনি, তবে সঠিক ব্যবহার ও সাবধানতা অনেকের অজানা। তাই ইসবগুলের ভুসি কিভাবে খাবেন, কখন খাবেন আর কখন খাওয়া উচিত না সেটা অল্প করে বলে দিচ্ছি। প্যাকেটের গায়ে লেখা নির্দেশনা অনুযায়ী পরিমাণ মতো পানি নিয়ে তাতে ইসবগুলের ভুসি ভালোভাবে গুলিয়ে নেবেন, যাতে শরবতটি দেখতে পরিষ্কার বা হালকা ঘোলা দেখায়। বানানোর পর রেখে দিবেন না, সাথে সাথেই খেয়ে ফেলবেন। অনেক রোগীর কাছ থেকে শুনেছি যে শরবতটি গুলিয়ে তারা রেখে দেয়, এটা কিন্তু সঠিক ব্যবহার নয়। রেফারেন্স নিচে দেয়া আছে। সাধারণত দিনে 2 বেলা খেতে হয়, খাবার খাওয়ার পরে খেলে সবচেয়ে ভালো। ইসবগুলের ভুসি খেলে দিনে অন্তত 2 লিটার করে পানি পান করবেন। অল্প কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় যে ইসবগুলের ভুসি খেয়ে পর্যাপ্ত পরিমাণ পানি না খাওয়ার ফলে গলনালী এবং অন্ত্রের মুখ আটকে যায়। আপনি অবশ্যই এই ঝুঁকি নিতে চাবেন না। কিছু কিছু সময়ে এই ইসবগুলের ভুসি খাওয়া যাবে না। সেগুলো কি কি? 1. রাতে ঘুমানোর ঠিক আগে খাবেন না। তাতে আপনার বৃহদন্ত্র অর্থাৎ শরীরের যেখানটাতে মল তৈরি হয় সেই জায়গার মুখ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে বলে অবস্ট্রাকশন। এটা একটা এমার্জেন্সি। এমনটা হলে জরুরি ভিত্তিতে হাসপাতালে যেতে হয়। আপনার আগে যদি এমনটা হয়ে থাকে তাহলে আপনি ইসবগুলের ভুসি খাবেন না। 2. যদি পেটে ব্যথা, বমি ভাব বা বমি হয়। 3. আগে ইসবগুলের ভুসি খাওয়ার পরে আপনার শরীরে যদি বিরূপ প্রতিক্রিয়া হয়ে থাকে। 4. যদি দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যের ফলে পায়ুপথের মুখে পায়খানা আটকে গেছে এমন হয়। 5.
যদি আপনার পায়খানা বা মলত্যাগের অভ্যাসে হঠাৎ পরিবর্তন হয় এবং সেটা 2 সপ্তাহের বেশি থাকে। 6. আগে থেকেই পায়ুপথ দিয়ে রক্ত যায় এবং সেটার কারণ এখনো জানা যায়নি। 7. যদি কোলনিক অ্যাটনি বা বৃহদন্ত্রের মাংসপেশি দুর্বল বা ধীর গতির এমন রোগে ভোগেন। ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে একটানা অনেক দিন ইসবগুলির ভুসি খাবেন না, এটা কিন্তু একটা ওষুধ। ডায়রিয়া সহ এর আরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। 3 দিন ব্যবহার করার পরে কোষ্ঠকাঠিন্যের কোনো উন্নতি না হলে ডাক্তারের পরামর্শ নেবেন। এবার আসছি ব্যথার প্রসঙ্গে। ব্যথার জন্য প্যারাসিটামল খেতে পারেন। আরও অনেক ধরনের ওষুধ আর মলম আছে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেগুলো ব্যবহার করতে পারেন। পাইলস হলে কিছু কিছু ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না। সেগুলো কি কি? 1. ট্রামাডল, কারণ এই ওষুধটার একটা কমন পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কোষ্ঠকাঠিন্য। বাজারের প্যারাসিটামলের সাথে ট্রামাডল মেশানো ব্যথানাশক ওষুধ পাওয়া যায়, এগুলো এড়িয়ে চলতে হবে। 2. আইবুপ্রোফেন, যদি আপনার পাইলস থেকে রক্ত যায়, কারণ এই ওষুধটা রক্তক্ষরণের ঝুঁকি বাড়িয়ে দেয়। বাসায় বসে বসে ওষুধের পাশাপাশি আর কিভাবে নিজের চিকিৎসা করতে পারেন, ব্যথা কমাতে পারেন, তা নিয়ে 10টা উপায় এখন বলবো। 1. ব্যথার জায়গাটা কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখতে পারেন। ছোট বাচ্চাদের গোসল করা এমন একটা বড় বলে কুসুম গরম পানি নিয়ে সেখানটাতে বসতে পারেন। সদ্য যারা মা হয়েছেন তাদের পাইলসের সমস্যা থাকলে দেখা যায় বাচ্চা হওয়ার পরে প্রথম কয়েকদিন সমস্যা বেড়ে যায়। তাদেরকেও এই কুসুম গরম পানি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। এটা দিনে 3 বার পর্যন্ত করতে পারেন। আর মায়েরা কোথাও বসার সময় একটা বালিশ ব্যবহার করে সেটার উপর বসতে পারেন। 2. একটা প্যাকেটে কিছু বরফ নিয়ে সেটা তোয়ালে দিয়ে পেঁচিয়ে পায়ুপথের গোটাগুলোর উপর লাগাতে পারেন। 3. বিছানায় শুয়ে পা উঁচু করে রাখতে পারেন, তাহলে গোটাগুলোতে রক্ত চলাচল সহজ হবে। পায়ের নিচে বালিশ দিতে পারেন। খাটের পায়ের নিচে কোনো কিছু দিয়ে খাটের এক পাশ উঁচু করে সেদিকে পা দিতে পারেন। 4. পায়ুপথ পরিষ্কার পরিচ্ছন্ন আর শুষ্ক। মলত্যাগ করার পরে খুব জোর দিয়ে মুছতে যাবেন না, টয়লেট পেপার হালকা ভিজিয়ে তারপর সেটা দিয়ে মুছতে পারেন। 5. মলত্যাগ করার সময় খুব জোরে চাপ দেওয়া যাবে না। 6. অনেক লম্বা সময় ধরে মলত্যাগ করবেন না। টয়লেটে বসে বসে মোবাইল চালানো, বই পড়া বা অন্য কাজ করাতে মনোনিবেশ করবেন না। মোট কথা, প্রয়োজনের অতিরিক্ত সময় টয়লেটে বসে থাকবেন না। 7. পায়খানার চাপ আসলে সেটা আটকে রাখবেন না। পায়খানা আটকে রাখলে দিন দিন সেটা থেকে পানি শুকিয়ে শক্ত হতে থাকে, তাই চাপ আসলে দেরি না করে বাথরুমে চলে যাবেন। 8. কোষ্ঠকাঠিন্য চলতে খাদ্যে যথেষ্ট পরিমাণ ফাইবার বা আঁশ নিশ্চিত করবেন এবং প্রচুর পরিমাণে পানি পান করবেন। এই দুটো কাজ করলে সাধারণত কয়েক দিনের মধ্যে কোষ্ঠকাঠিন্য দূর হয় আর কয়েক সপ্তাহের মধ্যে পাইলসের লক্ষণগুলোর উপশম হয়। 6 সপ্তাহ অর্থাৎ 1.5 মাস ধরে যদি খাবারের যথেষ্ট পরিমাণ ফাইবার নিশ্চিত করা যায়, তাহলে 95% পাইলস রোগীর পায়খানার সাথে রক্ত যাওয়া কমে আসে। খাদ্যে ফাইবার বাড়ানো নিয়ে আমি আরেকটা ভিডিওতে বিস্তারিত বলেছি, এখানে সেটাও বললে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই নিচে লিংক দিয়ে দিব। 9. নিয়মিত শারীরিক পরিশ্রম করবেন। ভারী ব্যায়াম বা প্রতিদিন দৌড়াতে হবে এমন না, শরীরকে চলমান রাখতে হবে। সেটা হাঁটা চলা, হালকা স্ট্রেচিং, যোগব্যায়াম ইত্যাদির মাধ্যমেও হতে পারে। আপনি অল্প অল্প শুরু করতে পারেন। দিনে 20 মিনিট হাঁটেন, একবেলা দিয়ে শুরু করেন, তারপর দিনে 2 বেলা সকালে আর সন্ধ্যায় হাঁটেন। শুরু করেন সপ্তাহে 3 দিন এমন করে, আস্তে আস্তে 5 দিনে আনেন। গবেষণায় দেখা গেছে এতটুকু হাঁটলেও সেটা কোষ্ঠকাঠিন্য কমাতে কার্যকরী। 10. ওজন অতিরিক্ত হলে সেটা কমিয়ে ফেলুন। কখন ডাক্তারের পরামর্শ নিতে হবে? 1. যদি 7 দিন বাসায় চিকিৎসা করেও পাইলসের কোনো উন্নতি না দেখেন। 2. যদি বারবার পাইলস হতে থাকে। 3. বয়স যদি 55 এর বেশি হয় এবং প্রথমবারের মতো পাইলসের লক্ষণ দেখা দেয়। কখন দ্রুত হাসপাতালে যাবেন? 1. যদি পাইলস থেকে পুঁজ বের হতে থাকে। 2. যদি গায়ে খুব জ্বর আসে, কাঁপুনি হয় বা খুব অসুস্থ লাগে। 3. যদি অনবরত রক্তক্ষরণ হতে থাকে। 4. যদি অনেক বেশি রক্ত যায়, কোমরের পানি লাল হয়ে গেছে বা বড় বড় রক্তের চাকা যাচ্ছে। 5. যদি খুব তীব্র ব্যথা হয়। 6. যদি পায়খানা আলকাতরার মতো কালো হয়। নিরাপদে থাকবেন, শীঘ্রই আবার দেখা হবে।